তালিকা আবার সরকারি তালিকা থেকে 30,000-এর নাম মুছে দেওয়া হয়েছিল। এই 30,000 তালিকা থেকে নাম মুছে দেওয়া মানে হচ্ছে এখানে আপোষ হয়ে যায়। সে কারণে আমরা বলি নদীমাতৃক বাংলাদেশের হাজার হাজার নদী রক্ষা করার জন্য 5টি মন্ত্রণালয় যেমন নিজেরাই আগ বাড়িয়ে নদী রক্ষা করার কথা বলে নিজেরা প্রজেক্ট প্রকল্প করে ফেলে, সেখানে আমাদের নদী সম্পদ মন্ত্রণালয় নেই। আমরা চাই নদী সম্পদ মন্ত্রণালয় হবে এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় মন্ত্রণালয় হবার কথা। কারণ এতগুলো নদী রক্ষা করার জন্য কোন নদীর পানি কোথায় যাবে, কোন নদী থেকে কতটুকু পানি উত্তোলন হবে, কোন নদীর পারে কে স্থাপনা তৈরি করবে, কে পিলার তৈরি করবে, কে ওয়াকে তৈরি করবে, উজান দেশে পানি আসবে কিনা, আন্তঃসীমান্ত নদীর পানি কি হবে, এই সমস্ত দেখাশোনা করার জন্য আমাদের দরকার সম্পূর্ণ সম্পূর্ণ একটু নদী সম্পদ মন্ত্রণালয়, তিনি একজন অভিভাবক হিসেবে কাজ করবেন। আমাদের নদীর কোনো অভিভাবক নেই, সে কারণে 5টি মন্ত্রণালয় তারা তাদের মতো করে এখানে তারা নিজেদের প্রকল্প প্রজেক্ট করছে এবং যখন কথা বলি তখন তাদের মধ্যে সমন্বয় খুঁজে পাওয়া যায় না। সমন্বয়হীনতার মধ্যে আমাদের নদীগুলো একে একে সব ধ্বংস হয়ে যাচ্ছে। এই ঢাকা শহরে যে নদীগুলো প্রধান ছিল সেই নদীগুলো দুটো আপনারা দেখতে পাচ্ছেন, চারদিকে যে নদীগুলো ঢাকা শহরে প্রত্যেকটি নদীর পানি কালো ঘুচকেছে, যে নদীতে হাঁটতে যায় না, নদী পূর্ববর্তী অঞ্চলের মানুষ অসুস্থ একটু সুস্থ মনে হয়, আর শিশু তারা 90 ভাগ শিশু শিশু হাসপাতালে জড়িয়ে পড়ে যায়। নদীর পাড়ে নদী পূর্ববর্তী অঞ্চলের ঢাকা শহরে 90 ভাগ শিশু অসুস্থ এই নদী অসুস্থ হওয়ার কারণে। আমরা এখনো মনে করি দিচ্ছি যারা রাজনীতি করবেন, যারা এমপি হবেন, মন্ত্রী হবেন, দেশ শাসন করবেন, তারা যদি এসব গুরুত্ব নিয়ে না বিবেচনা করেন তাহলে আপনাদেরকে আমরা বয়কট করব এবং আমরা সাধারণ মানুষকে নিয়ে প্রয়োজনে নদীর পক্ষে যারা কথা বলবে তাদেরকে নিয়ে কথা বলবো, প্রয়োজনে নদীর একটি রাজনৈতিক দল গঠন করবো যদি আপনারা ব্যর্থ হন। আমরা মনে করি আমাদের এখনো ইন্টারিম গভর্নমেন্ট আমাদের গত 2 বছর ধরে বাংলাদেশে কাজ করছে। এই সরকারের সময় এখানে আমরা দেখেছি সমন্বয়হীনতা, মানুষের সঙ্গে এই সরকারের ভালো সমঝোতা হয়নি, ভালো বোঝাপড়া হয়নি। ফলে আমরা প্রতিদিনই কি করবো, দুর্ভোগের নাম রাজনীতি। বাংলাদেশের রাজনীতি মানে একটি দুর্ভোগ, যতক্ষণ না পর্যন্ত মানুষকে বিরক্ত করা যাবে, ততক্ষণ না পর্যন্ত মানুষের রাস্তা আটকে দেওয়া যাবে, মানুষকে হয়রানি করা যাবে, অ্যাম্বুলেন্স আটকে দেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন ছাত্র মনে করি না। আমরা ইদানিং দেখছি গুটি কয়েক লোক ইচ্ছা হলো তাদের ব্যক্তি স্বার্থে প্রয়োজন হলে রাস্তা বন্ধ করে দিল। মানুষের তো দুর্ভোগ হচ্ছে, এই দুর্ভোগের নামে কি রাজনীতি? বাংলাদেশের রাজনীতি আমরা প্রত্যাখ্যান করি। আমরা এই ধরনের রাজনীতি পছন্দ করি না। মানুষের সেবার দিকে যেতে না পারেন আপনি এই পথে আসবেন না, আপনার জন্য এই পথ নয়। আমরা মনে করি মানুষের কাছাকাছি যত ছিটারা যাবে পুরোনো নেতাদের কাছ থেকে শিখে নেই। আমাদের মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আমাদের নতুন ইতিহাসে স্মরণ করতে গেলে সেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ছাড়া আর দেখেছি বাংলাদেশের জাতীয় পার্টি একবার উত্তরবঙ্গে তারা নদীর উত্তরণের জন্য লং মার্চ করেছিল। আর তারপরে দেখেছি কিছুদিন আগে বিএনপি থেকে তিস্তা নদী রক্ষার জন্য বড় একটি মশাল মিছিল হয়েছিল। এই ছিল আমাদের অ্যাচিভমেন্ট, এই ছিল আমাদের দীর্ঘদিনের নদী পরিবেশ রক্ষা আন্দোলনের জন্য তাদের কানে কাছে সত্যি পৌঁছে দেওয়া। কিন্তু বাকি রাজনৈতিক দল যারা তারা কিসের বিপদে ভোট চাইছেন? আপনি আপনার এলাকার নদীর খবর রেখেছেন, আপনার এলাকার পুকুরের খবর রেখেছেন, পরিবেশের খবর রেখেছেন? কোনো খবর নেই। আপনি এসে বলছেন ভোট চাই, নির্বাচন করবেন, অমুক দল তমুক দল, অদ্ভুত নাম, যে নামগুলো বাংলাদেশে প্রায় 51টি রাজনৈতিক দল, 51টি রাজনৈতিক দলের নাম সঠিকভাবে কেউ বলতে পারবে না। এত রাজনৈতিক দল প্রয়োজন নেই। কে সঠিকভাবে কাজ করতে পারবে তার পক্ষে আমরা কথা বলবো। আর আপনারা যদি না পারেন রাজনীতি থেকে ইস্তফা দেন। যারা পরিবেশ বান্ধব তাদেরকে রাজনৈতিক নেতৃত্ব দিন, যারা পরিবেশ নিয়ে কথা বলছে তাদেরকে সংসদে স্পেস দিন। কিভাবে নদী ঠিক করতে হয়, পরিবেশ ঠিক করতে হয়। যারা পরিবেশ আন্দোলন করে তারা রাজনৈতিক ক্ষমতার জন্য এই আন্দোলন করে না, তারা দেশ মা মাতৃকা ভালোবেসে, নদীকে ভালোবেসে, বাংলাদেশকে ভালোবেসে তারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। ভবিষ্যতের সংখ্যা আরো বেশি থাকবে। এখনকার তরুণ প্রজন্ম যারা তাদের উপরে ভবিষ্যতে অনেক কিছু নির্ভর করছে। এই জন্যই আমাদের দায়িত্ব আগামী প্রজন্মের জন্য সুস্থ সুন্দর নদী ব্যবস্থাপনা গড়ে তোলা এবং বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের আর 1 মাস আছে আমরা শুনেছি, 1 মাসের মধ্যে আমরা দেখেছি যে একটাই মাত্র অ্যাচিভমেন্ট পেয়েছি, বাংলাদেশের নদীর সংখ্যা কত যখন আমরা জানতাম না আমরা বলেছিলাম নদীর সংখ্যা কত আমাদেরকে জানানো হয়। পানি সম্পদ মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা শেখ হাসিনা হাসান তিনি বলেছেন আমাদের নদী কর্মী যারা
কর্মী যারা আছে তাদেরকে নিয়ে নদী গণনা নদী শুমারি হয়েছে। সেই শুমারি অনুযায়ী দেখা গিয়েছে 1514টি নদী তালিকাভুক্ত হয়েছে। কিন্তু এছাড়াও অসংখ্য নদী রয়েছে যা এখনো এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। আন্তঃসীমান্ত নদী সহ আমাদের অভ্যন্তরীণ নদী অসংখ্য নদী যা এখনো আমাদের তালিকাভুক্ত হয়নি। আমাদের গবেষণা অনুযায়ী আমরা জেনেছি, আমরা বলেছেন 2000-এর বেশি 2118টি নদী 2118টি নদীর দেশ বাংলাদেশ। এক সময় শুনেছিলাম 1300 নদীর দেশ, 1300 কথার কথা, নদী ছিল আরো সংখ্যায় বেশি, সেটিকে 1300 শব্দটি কবি শেখ শামসুল হক বলেছিলেন। 1300 নদী শুধু আমাদের কোথা হতে এলে এই যে 1300 নদী, এটি একটি ভোলার পাহাড়, যে ভোলার পাহাড়ের নাগরিক আমরা। আমাদের বাংলাদেশি যে ভোলার উপরে দাঁড়িয়ে আছে, সেই ভোলা হিমালয় থেকে ক্রমাগত ভাবে ভালো নিয়ে নদীপথ ধরে সমুদ্রে যাচ্ছে। বাংলাদেশ একটি মাত্র দেশ, কিন্তু পৃথিবীর অন্যান্য কোনো দেশে এমন কোন দেশ নেই। এ কারণেই বলছি আমরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না প্রথমে। কারণ হচ্ছে এই বাংলাদেশের বাজু, এই বাংলাদেশের সমুদ্র, একমাত্র বাংলাদেশ যে বাংলাদেশের গ্রোথ বাড়ছে, বাংলাদেশের গ্রোথ বাড়ছে শুধুমাত্র এই পরিমাটির কারণে। পরিমাটি ব্যবস্থাপনা সঠিকভাবে করুন, বালক খেকোদের নিয়ন্ত্রণ করুন, তা না হলে আমাদের ভবিষ্যতের যে সর্বনাশ বেড়ে হয়ে যাবে। পানি থাকবে, আপনি যদি মিশরের দিকে তাকান, আপনি যদি মরুভূমি দেশের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন একসময় সেখানে সমুদ্র ছিল, পানি ছিল, রাত ছিল, নদী ছিল। এখন সেখানে নেই, সেখানে এখন মরুভূমি। আর বাংলাদেশ এখন যদি না ঠিক আমাদের যদি এই সর্বনাশ থেকে আনেন আপনারা, তাহলে এই দেশ মরুভূমিতে বেশি সময় লাগবে না। আমরা প্রত্যাশা করছি, আমরা এখনো আশা করছি, এখনো সুন্দরভাবে আমরা সুন্দরভাবে দেখছি। আমাদের হোসেন বলেছে কঠোর ভাষায় আমরা জবাব দেবে। আমরা যদি একত্রিত হই, আমরা যদি একত্রিত হই, তাহলে আপনাদের প্রয়োজন নেই, এবং আপনাদের কিন্তু দেখে নেওয়ার মতো যোগ্যতা এবং ক্ষমতা আমাদের আছে, এবং সেটি আপনারা দেখতে পাবেন। এখনো সময় আছে। আমি ডক্টর মেহমুদ ইউনুসকে অনুরোধ করবো, যতদিন তার সময় আছে তিনি নদীর ব্যাপারে সুস্পষ্ট, নদীর সংস্কারের ব্যাপারে কি করলেন সেটি আমাদেরকে জানিয়ে তিনি বুঝাই নেবেন। আমাদের পরবর্তী যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে যদি প্রথমে ইশতেহারের প্রথমে যদি নদীর পরিবেশ রক্ষার কথা না থাকে, তাহলে সেই ইশতেহার আমরা মানব না। আমরা মনে করি আমাদেরকে রক্ষার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হচ্ছে, আমাদের আমাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য, আমাদের দেশকে বাঁচানোর জন্য। কাজেই এখনো যারা আছেন সাধারণ নাগরিক যারা, তারা একবার ভাবুন যে নদীর দেশের মানুষ হয়ে আপনি পানির বদলে পানি কিনে খান, কত টাকায় পানি কিনে খান। এই পানি যদি এই দামে কিনতে থাকেন, ভবিষ্যতে পানির বদলে দাম কত দাঁড়াবে? তাহলে আপনাকে পানি শূন্যতা মারা যাবো। যে রিক্সা চালক অক্লান্ত পরিশ্রম করে, তার যখন পানির পিপাসা লাগে, এমন একটি শহরে বসবাস করুন, সেই শহরে দুটি সিটি কর্পোরেশন আছে। এই সিটি কর্পোরেশন কোন রাস্তায় আপনি দেখবেন না কোন পথচারীর যদি পানির পিপাসা লাগে। পানি তার ন্যায্য অধিকার, পানি প্রত্যেকটি নাগরিকের ন্যায্য অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত করছে, এবং তারা বড় বড় প্রকল্প করছে, এটি করছে সেটি করছে, অথচ একটি নাগরিকের জন্য পানি খাবার কোন সুব্যবস্থা পাবেন না এই শহরে। এই শহরে আপনি দেখবেন যে নগর পিতা আছেন, তারা আছেন আমরা জানি না। আমরা দেখছি যে এই শহরে কোনো পাবলিক টয়লেট নেই। কোন নারী একটি ঘর থেকে বের হয়ে তার গন্তব্যে যদি যায়, রাস্তায় তার পানি খাবার প্রয়োজন হতে পারে, তার টয়লেট প্রয়োজন হতে পারে, এইগুলো উপেক্ষা করে আমাদের নগরের সংস্কার হচ্ছে, নগরের উন্নয়ন হচ্ছে, উন্নয়নের নামে ছাই হচ্ছে। এসব উন্নয়ন নেই, এটি পকেট ভর্তি হচ্ছে। এই ধরনের পকেট ভর্তি বন্ধ করুন, নাগরিক সবাই এগিয়ে আসুন, নাগরিক যেভাবে ভালো থাকতে পারে সেই ব্যবস্থা নেন, সেই উদ্যোগ নেন। যদি না হয় তাহলে এই যে পানির ব্যবসা এবং আপনাদের নাগরিককে হয়রানি করার রাজনীতি, রাস্তা বন্ধ করে দিয়ে মানুষকে হয়রানি করার নামে বাংলাদেশে যে রাজনীতি চলছে, এই রাজনীতি বন্ধ করুন, এবং মানুষের সেবার জন্য এই নগরে বিশৃঙ্খল যে একটা পরিবেশ, সেই পরিবেশ যতক্ষণ না পর্যন্ত ঠিক হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের নাগরিকদের রাজনীতি পর্যন্ত বিনিয়োগ হওয়ার একটা পরিবেশ তৈরি হচ্ছে। এখনকার রাজনীতি যারা করেন তাদেরকে আমরা পছন্দ করছি না। আগামী যারা রাজনীতি করবেন তাদের অনেক এই জেনারেশনে জিজ্ঞেস করলে তারা রাজনীতিতে আগ্রহী না। কারণ হচ্ছে রাজনীতি মানে হচ্ছে মানুষের দুর্ভোগ, রাজনীতি মানে হচ্ছে মানুষকে ফিরিয়ে দেওয়া, রাজনীতি মানে হচ্ছে নদী দখল করা, রাজনীতি মানে হচ্ছে মানুষকে ভোগান্তিতে ফেলা। এসব করবে না, এসব করবে না। বাংলাদেশ নদীমাতৃক দেশ,
নদীকে প্রাধান্য দিয়ে এই সরকারকে সমস্ত কাজকর্ম, সমস্ত উন্নয়ন নদীকে প্রাধান্য দিয়ে করতে হবে। তা না হয় আমরা ভবিষ্যতে আরো বড় ধরনের কর্মসূচি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আপনারা প্রস্তুত থাকুন এবং যারা এই আন্দোলনে সামিল হবেন না তারা দেশের গণশত্রু হিসেবে বিবেচিত হবেন। আজকে মানব বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন, ইসলাম যুক্ত আজকে আয়োজন শেষের দিকে ইসলাম যুক্ত আমাদের নতুন একজন সদস্য পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম, আমি বীর ইসলাম দীপ্ত, নহরের নতুন সদস্য। নহরের সাথে কাজ করা হচ্ছে আমাদের নৈতিকতা থেকে আসে আর কি। বাংলাদেশের পরিচয় দিতে গেলে আমাদের সবার আগে বলতে হয় যে নদীমাতৃক বাংলাদেশ, কিন্তু এই নদীমাতৃক বাংলাদেশের নদীর জন্য আমরা কি করি তার চূড়ান্ত প্রমাণ হচ্ছে আমাদের কুড়িগঙ্গা। আমরা কি কাজ করছি এই নদীমাতৃক বাংলাদেশের এই নদীর জন্য। আমরা চাই দেশের প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকে এই নদী নিয়ে সংসার হোক, নদী বাঁচতে পেট বাঁচতে, নদী বাঁচতে কৃষি বাঁচতে, নদী বাঁচতে মাছ বাঁচতে, নদী বাঁচতে আমরা আমাদের আজকের যে মানববন্ধন, এই মানববন্ধনের অন্যতম দাবি হচ্ছে সংসদের প্রত্যেকটি সংসদীয় সদস্যের ইশতেহারে এই নদী নিয়ে কথা রাখতে হবে। এটি কোনো মৌখিক কথা নয়, এটি একটি লিখিত কথা এবং তাদের লিখিতভাবে দলিল আকারে আমাদের সামনে আনতে হবে যে আমরা সংসদে নির্বাচিত হলে আমরা নদী নিয়ে কি কি কাজ করব। এটা আসলে ছেলে খেলা না, এটা আমার ভবিষ্যতের কথা, এটা আমার সন্তানের ভবিষ্যতের কথা। আজকে রাস্তায় আমরা এজন্য দাঁড়িয়ে যেটা কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমার জন্য, আমাদের সন্তানদের জন্য, বাংলার সাধারণ মানুষের ভবিষ্যতের জন্য। এই নদী মারা গেলে বাংলা বাঁচবে না, এটা আমরা সবাই জানি। আজকের বুড়িগঙ্গার দিকে তাকাই, আমাদের চোখের সামনে একটি নদী এখন একটি মৃত্যু মেশিনে পরিণত হয়েছে। নদীতে নদীতে লঞ্চের দুর্ঘটনা অন্যান্য প্রবলেম গুলো বেড়ে গিয়েছে। যাই হোক, আমি আমার কথা রাখছি এখানে। লঙ্গরের সাথে আছি, প্রত্যেককে আহ্বান করছি লঙ্গরের সাথে আসেন, দেশে নদীকে বাঁচান, দেশ বাঁচান। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। প্রাসঙ্গিক কথা না বললে নয়, আপনারা জানেন কেরানীগঞ্জে একটি হজরতপুর নামে একটি জায়গা আছে। হজরতপুর একটি ধলেশ্বরী নদী আছে। বুড়িগঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে যে ধলেশ্বরী নদী থেকে। সেই ধলেশ্বরী নদী থেকে